জুলাই নিয়ে যারা এতদিন জমজমাট ব্যবসা করেছেন তাদের অনেকেই ফেঁসে যাচ্ছেন, তবে জুলাই চেতনা নিয়ে যারা ব্যবসা করে যাচ্ছেন, এখনো করছেন রাজনৈতিকভাবে, তারা অবশ্য সহজে ফাঁসছেন না, তারা বহাল তবিয়তেই থাকবেন। যারা জীবিত বা মৃত স্বজনদের জুলাই শহীদ বানিয়ে কোটি কোটি টাকা নানানভাবে হাতিয়ে নিয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে পুলিশ মামলা করতে যাচ্ছে উল্টো। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ, কিন্তু সেই পুলিশের মধ্যে ঊর্ধ্বতন বা মাঝ পর্যায়ের এমন কর্মকর্তা রয়েছেন যারা এখনো নানানভাবে এই জুলাই মামলাগুলোকে নিয়ে ব্যবসা করছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? কে যে ব্যবস্থা নেবে সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাদের কারোর জানা নেই। আমি সেই বিষয়ে আসছি, সে বিষয়ে দু একটি কথা রয়েছে। জুলাই নিয়ে কি ধরনের ব্যবসা হয়েছে আপনারা অনেকেই জানেন, তারপরেও 2 থেকে 3টি ভিন্ন ভিন্ন ধরনের এক্সাম্পল আবারও নিয়ে আসি। আপনারা অনেকেই আল হামিম সাইমনের কথা শুনেছেন, যে ব্যক্তি জুলাই শহীদ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে গেজেট প্রকাশিত হয়েছে সেই গেজেটের 107 নম্বরে স্থান পান। কিন্তু এই আল হামিম সাইমনের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল, মাঝখানে অনেক ধরনের বিতর্ক উঠল। তিনি আসলে ঢাকার একটি বার থেকে মদ খেয়ে বাড়ি ফিরছিলেন, প্রতিমধ্যে অসুস্থ হয়ে পড়েন এবং পথেই তার মৃত্যু ঘটে। 2025 সালে 30 জুন রামপুরা থানায় হত্যা মামলা করেন তার বাবা কামরুজ্জামান। অভিযোগ করা হয় যে 2014 সালের 18 জুলাই রামপুরা এলাকায় ছাত্র আন্দোলনে অংশ নেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে এবং জুলাই শহীদ হিসেবে তার পরিবার 30 লাখ টাকা অনুদানও পায়। আরেকটি ঘটনা বলি, যাত্রাবাড়ি রোজভিউ হোটেলের ম্যানেজার, নাম ছিল রাহাত হাসান বিপু। 2024-এর 14 আগস্ট বিকালে যাত্রাবাড়ি মাছের আড়তের সামনে গণপিটুনিতে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে তার মৃত্যু ঘটে। সেপ্টেম্বর মাসে রাহাতকে জুলাই আন্দোলনে শহীদ দেখিয়ে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন তার স্ত্রী রুবিনা আক্তার। 1.5 শতাধিক আসামিকে, মানে এই মামলায় 150 জনের মতো মানুষকে আসামি করা হয়। পরে অনেকের কাছ থেকে টাকা নিয়ে আসামির তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয় এবং নাম বাদ দেওয়ার জন্য বেশ কয়েকটি আবেদন করা হয়। কোনো আবেদন গ্রহণ করেনি আদালত। দীর্ঘ তদন্ত শেষে কি জানা গেল যে 14 আগস্ট সকালে সায়েদাবাদে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছিল। সেই ধর্ষণের অভিযোগে 3 জনকে গণধোলায় দেয় স্থানীয়রা এবং ওই 3 জনের একজন ছিলেন রাহাত হাসান বিপু। আর একটা উদাহরণ দিই, এটা দিয়ে শেষ করি, অন্য প্রসঙ্গে যাই। নারায়ণগঞ্জের 2500 গুস্তারা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বাবুল মিয়া মারা যান 2023 সালে। মৃত ব্যক্তি 4 আগস্ট আন্দোলনে যোগ দিয়ে নিহত দেখিয়ে তাকে নিয়ে মামলা করেন বিএনপির এক কর্মী। মামলায় অসংখ্য রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্য থেকে আসামি করা হয়। পরে পুলিশের তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এভাবে শুধু হত্যা মামলা নয়, ধরুন দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন, মারামারিতে জখম হয়েছেন, আগুনে পুড়ে আহত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, তাদের সবাইকে জুলাই আন্দোলনে আহত হিসেবে দেখানো হয়েছে, মামলাও হয়েছে। মামলা দিয়ে আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে কারো নাম বাদ দেওয়া হয়েছে, কোনোটি থেকে নাম বাদ দেওয়া সম্ভব হয়নি। এইভাবে পুলিশের একাধিক বিশেষ ইউনিট থেকে জুলাই মামলা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে এবং সেই জায়গা থেকে মিথ্যা হত্যা মামলাগুলোর তদন্তে এবার উল্টো বাদীদের বিরুদ্ধেই মামলা করতে যাচ্ছে পুলিশ। পুলিশের তদন্ত কি বেরিয়ে এসেছে? পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে একের পর এক মামলায় মিথ্যা তথ্য, ভুয়া অভিযোগ, জীবিত ব্যক্তিকে নিহত দেখানো, এমনকি মৃত ব্যক্তিদের আসামি করার প্রমাণ মিলেছে। আমরা দেখেছি আবার নিখোঁজ হয়েছেন কেউ, গা ঢাকা দিয়েছেন, তিনি জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, নিখোঁজ ব্যক্তি, লাশ খুঁজে পাওয়া যায়নি, পরবর্তীতে অনেকে এসে বেশ উপস্থিত হয়েছেন।
এসব প্রতিবেদনে বলা হচ্ছে যে একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করে নিরীহ মানুষকে হয়রানির চেষ্টা করেছে, আবার পাওনা টাকা আদায়ে মামলা, এমনকি ডিভোর্স দেওয়ায় স্ত্রী বা শ্বশুরবাড়ির লোকদের ফাঁসাতে ছেলেকে দিয়ে নিজের বাবার বিরুদ্ধে ওই বাবা মামলা করিয়েছে। পুলিশের সদর দপ্তর এবং সিআইডির কর্মকর্তারা বলছেন বেশ কয়েকটি মামলায় জীবিত ব্যক্তিকে শহীদ দেখিয়ে হত্যা মামলা করা হয়েছে। এরকম 110টি মামলা শনাক্ত করা হয়েছে যা পুরোপুরি ভুয়া, এবং এদের অনেকের বিরুদ্ধে মামলা করা হবে। কে করবে? পুলিশ। খুবই ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই। কিন্তু পুলিশের বিরুদ্ধে মামলা করবে কে? বছরের পর বছর আটক রয়েছেন, একের পর এক মামলা গেছে, সব মামলা থেকে জামিন হয়েছেন, কিন্তু বের হতে গেলেই আবার নতুন করে পেন্ডিং মামলা যাচ্ছে। ওই যে হাজার হাজার শত শত মানুষকে অজ্ঞাত আসামি করা হচ্ছে, তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কেন? সংশ্লিষ্ট থানার ঊর্ধ্বতন কর্মকর্তা বা তারও উপরের কর্মকর্তা, তাদের অনেকের সঙ্গে মোটা অঙ্কের টাকার লেনদেন না হলে তারা নতুন নতুন মামলায় জড়িয়ে দিচ্ছেন অনেককে। ঢাকা জেলার পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সরকারি দলের বিশেষ এক নেতার আত্মীয়, তিনি কাউকেই ছাড়ছেন না। তার অধীনে বা তার নখদর্পণে যে মামলাগুলো আছে, জ্ঞাতসারে যে মামলাগুলোতে জামিন হচ্ছে কারো কারণ, তাদেরকে আবার নতুন মামলায় দিয়ে দেওয়া হচ্ছে। তার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ঢাকা জেলায় এই ধরনের মামলার কাউকে যেন মামলা থেকে যেন কাউকে জামিন দেওয়া না হয়। এবং এ তথ্য আপনাদের জানাচ্ছি যে অনেকের জামিন হয়েছে, কারো কারো জামিন হয়েছে ভয়ে তারা সেই বেল বন্ড, জামিননামা বা জামিনের আদেশ আদালতের, সেগুলো চাপা দিয়ে রেখেছে। তারা বের হচ্ছে না। বের হতে গেলেই যদি জেল গেটে যাওয়ার আগেই জানাজানি হয়ে যায়, নতুন করে আবার মামলা আসে তড়িৎ গতিতে, এই জন্য তারা বিশেষ কানেকশন খুঁজছেন, মানুষের হাতে পায়ে ধরছেন কিভাবে মামলা, নতুন মামলা ঠেকানো যায়। আবার ঢাকাতেই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, গ্রামের বাড়ি নড়াইল। আওয়ামী লীগের কোন কোন নেতা বা মাঝ পর্যায়ের নেতা রয়েছেন কারাগারে, এরকম কথিত জুলাই মামলায় তাদের জামিন হয়ে গেছে অনেকেরই। কাউকে কাউকে একের পর এক মামলায় আটক দেখানো হচ্ছে, একের পর এক মামলা যাচ্ছে, জামিন হচ্ছে, নতুন করে মামলা যাচ্ছে, জামিন হচ্ছে, নতুন করে মামলা যাচ্ছে। কারণ ওই সব ক্ষেত্রে ওই পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত স্বার্থ রয়েছে, পারিবারিক স্বার্থ রয়েছে। আজ 19শে জুলাই রবিবার 5 দিনের সফরে তুরস্ক গিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান। তার এই সফরের আসল উদ্দেশ্য কি? জুলাই মাস চলছে। 2024 সালের এই জুলাই আগস্টে যে রেজিম চেঞ্জের জন্য জঙ্গি অভ্যুত্থান হয়েছিল এবং যেখানে জনগণ প্রতারিত হয়েছিল, সেখানে মাত্র 2 বছরের মাথায় জুলাই সংক্রান্ত বিভিন্ন প্রোগ্রামে কেন এমন দর্শক শূন্যতা? আজকে মূলত এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত দায়িত্ব গ্রহণের পরে 3 বার তুরস্কে গিয়েছেন জেনারেল ওয়াকার, এবং আজকে তিনি 5 দিনের সফরে তুরস্ক গিয়েছেন। এই সফরের উদ্দেশ্য কি? বিভিন্ন প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ঘুরে দেখা এবং শেষ দিকে একটি সেমিনারে অংশগ্রহণ, বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার কৌশল নিয়ে আয়োজিত এই সেমিনার। কিন্তু সাদা চোখে বা আইএসপিআর বিবৃতি যেটা বলেছে, সেটাই কি তার তুরস্কে যাওয়ার প্রধান কারণ? আমরা এতদিন দেখেছি যে কাতারে বিভিন্ন মিটিং হতো, তালেবানদের মিটিং বলেন, হামাসের মিটিং বলেন, বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী বা জঙ্গি গোষ্ঠী বা ইসলামিক টেরোরিস্ট গ্রুপ, এদের মিটিং গুলো কিন্তু কাতারে হতো। কিন্তু কাতারে এই মুহূর্তে মিটিং করাটা সেফ না, বিশেষ করে ইরানের আক্রমণের মুখে কাতারের বা অন্যান্য মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি রয়েছে,
সুতরাং এই মুহূর্তে কাতারে মিটিং গুলো করা সম্ভব না, পাকিস্তানেও মিটিং গুলো করা এই মুহূর্তে সম্ভব না, কারণ পাকিস্তানও নিজেদের ঘরের ভেতরে নানা রকমের সমস্যা আছে। তারপরে আবার বেলুচিস্তান যে স্বাধীনতা ঘোষণা করেছে, এটি নিঃসন্দেহে পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতিতে একটা উল্লেখযোগ্য ঘটনা। এবং বেলুচিস্তানে এই যে স্বাধীনতার আন্দোলন, স্বাধীনতা তারা ঘোষণা করেছে, তাদের কিন্তু একটা জনপ্রিয় স্লোগান ছিল শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো, তাদের উর্দু ভাষায় এটি। এবং তারা তাদের এই স্বাধীনতার সংগ্রামে প্রায়শই তারা শেখ মুজিব কিংবা মুজিবের নাম তাদের সামনে প্রেরণা হিসেবে উচ্চারণ করেন। তো এখন কাতার, পাকিস্তান যখন নিজেদের নিয়ে সমস্যা আছে, তখন এই ধরনের মিটিং এর জন্য একটা খুব ভালো জায়গা হলো তুরস্ক। তুরস্ক আমার কাছে তো মনে হয় যে একটা নটি কান্ট্রি। তুরস্কের সাথে ইসলামিক টেরোরিস্ট বা অনেকের সাথেই যোগাযোগ আছে বলে আমার ধারণা। এবং এই মুহূর্তে জেনারেল ওয়াকার খান যখন তুরস্ক ভ্রমণ করছেন, তখন সাবেক শিবিরের কর্মী এবং ব্যবসায়ী ফরিদ এবং তারিক, এই দুজনও তুরস্কে অবস্থান করছেন। আবার আইএসআই এর 6-7 জন কর্মকর্তাও এই মুহূর্তে তুরস্কে অবস্থান করছেন। এবং বাংলাদেশের একজন প্রতিমন্ত্রী, ভীষণ সমালোচিত এবং বিতর্কিত একজন প্রতিমন্ত্রী, তার ছেলেও এই মুহূর্তে তুরস্কে অবস্থান করছে। এরা কেন তুরস্কে অবস্থান করছে? এমন একটা সময়ে তারা গিয়েছে যখন ওয়াকার খান তুরস্ক সফর করছেন। এটা নিয়েই কিন্তু একটা জল্পনা কল্পনা চলছে। ওয়াকার খান কি এখানে আসলে কোনো ব্যবসায়িক ডিল করতে গেছেন কিনা, সেটা নিয়েও কথা হচ্ছে। এমনি আপনারা জানেন যে বগুড়ায় ড্রোন ফ্যাক্টরি হবে, তুরস্কের সাথে সরকারের অনেক আলোচনা চলছে, এখানে অস্ত্র তৈরি করবে বাংলাদেশে। তো ন্যাচারালি এই ধরনের যখন আলোচনা হয়, তখন সেখানে একটা ব্যবসা, একটা কমিশন, অনেক কিছু জড়িত থাকে। যে কারণে জেনারেল ওয়াকার খান যেমন গিয়েছে, তার সাথে এই শিবিরের 2 ব্যবসায়ী, প্রতিমন্ত্রীর ছেলে, আবার আইএসআই এর 6-7 জনের থাকায় সেটা নিয়েও একটা উদ্বেগের ব্যাপার রয়েছে। এমনিতেই জেনারেল ওয়াকার খান কিন্তু আজকাল প্রায় বিষণ্ণ থাকেন। তারা যে 3 জন ত্রিরত্ন, 3 বাহিনীর প্রধান ষড়যন্ত্র করে যে জুলাই আগস্ট জঙ্গি অভ্যুত্থান ঘটিয়েছিলেন, তার একটা উইকেট কিন্তু পড়ে গেছে। এই নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান আগামী বছর 12ই জুন তার টেনিউর শেষ হবে। ওয়াকারের টেনিউরও শেষ হবে আগামী বছর 23শে জুন। সো তাদের চলে যাওয়া, এ ধরনের এক ধরনের প্রস্তুতি কিন্তু তাদের শুরু হয়ে গেছে। এবং তারা যেহেতু অন্যতম মাস্টার মাইন্ড এই জঙ্গি অভ্যুত্থানের, সুতরাং তাদের প্রত্যাশা অনেক বেশি ছিল, কিন্তু বর্তমান সরকারের কাছে তেমন পাত্তা পাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর কিন্তু আবার লাইমলাইটে চলে আসছেন। ইউনূসের আমলে প্রচন্ড প্রতাপ ছিল এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরের। কামরুলকে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ড ওভার করা হয়েছে, ফয়জুল একটু ব্যাকফুটে ছিলেন এনডিসির কমান্ড্যান্ট হিসেবে, কিন্তু এখন আবার ফয়জুলকে কেন্দ্র করে একটা নড়াচড়া শুরু হয়েছে। আগামী দিনে সেনা প্রধানের দৌড়েও ফয়জুল কিন্তু থাকবেন। আবার আমেরিকা বাংলাদেশের যে যৌথ সামরিক মহড়া শুরু হয়েছে, অপারেশন টাইগার্স লাইটনিং 2026, সেটি কিছু অংশ হয় কক্সবাজারের ওইদিকে। এটি 2017 সাল থেকে চললেও আজকাল যে এই অপারেশনটা যৌথ মহড়া হয়, সেই যৌথ মহড়া নিয়েও কিন্তু অনেক রকমের কথাবার্তা শোনা যায়। বা এই যৌথ মহড়ার আড়ালে আমেরিকার কি অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বিশেষ করে এই টেকনাফ সীমান্তে আরাকান আর্মি ও অন্যান্য বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রয়েছে, যাদের অনেকের সাথেই আমেরিকার আপাতত ভালো সম্পর্ক রয়েছে।